এদিকে আজ ফাঁস হয়েছে বিএনপি সরকারের সকল কুকর্ম। আওয়ামী লীগ থেকেও খারাপভাবে স্বৈরাচারী করছে বিএনপি সরকার। এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ আবারও রাজপথে। আওয়ামী লীগ হলো সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যা যা করতে চেয়েছে, ক্ষমতা কুক্ষিগত করা এবং এই সমস্ত কিছু, তারা কিন্তু করতে পারে নাই। তারা রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় সফলভাবে আওয়ামী লীগ হেঁটেছে। আর বিএনপি হলো ব্যর্থ আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ হতে চায় কিন্তু পারে না। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে সংসদ থেকে ওয়াক আউট করা এটা কি কোনো অপরাধের পর্যায়ে পড়বে? মাননীয় বিরোধী দলের নেতা, আমরা সকলেই তো জানি এটা ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড প্র্যাকটিস। আচ্ছা, তা আমাদের রাইটস আছে, সেই রাইটসের বলে আমরা যা উপযুক্ত মনে করেছি, আমরা আগের আলোচনায় আমরা সেই রকমই ওয়াক আউট করেছি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ঠিকই, কিন্তু তারেক রহমান যে ভয়ঙ্কর একটা মাস্টার প্ল্যান নিয়ে দেশে ফিরছিলেন, তা কি কেউ কখনো খুনক করেও টের পেয়েছেন? আজ এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে কিভাবে অত্যন্ত চালাকির সঙ্গে একদম আইনি পথে বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও তার দলের নাম চিরতরে মুছে ফেলার গোপন ফন্দি বাস্তবায়ন করল বর্তমান সংসদ। বর্তমানে বাংলাদেশের যে সরকার, তারেকের নেতৃত্বাধীন বিএনপি সরকার আসলে কোনো কাজ খুঁজে পাচ্ছে না। তারা ক্ষয় ভাজাভাজিতে ব্যস্ত। এখন পর্যন্ত সংসদের যতগুলো অধিবেশন দেখলাম, প্রতিদিন বিভিন্ন বিল উত্থাপন করা হচ্ছে। বারবার তারেক রহমানের এই নাটক দেখে মনে হচ্ছে, সালাউদ্দিনের এই নাটক দেখে মনে হচ্ছে বিএনপি সরকার তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী নাটক করছে। এইদিকে দেখতে পারি আজকে দেশে বিশাল একটি ঘটনা ঘটে যায়। সবাই সরাসরি বলতেছে বিএনপি সরকার আওয়ামী লীগের মতো আচরণ করতেছে এবং আওয়ামী লীগের মতো কার্যক্রম চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গত কিছুদিন যাবতীয় সংসদ অধিবেশন চলছে। এই সংসদ অধিবেশনে বিভিন্ন ঘটনা ঘটে এবং বিভিন্ন বিল উত্থাপন হয়। সেইটাকে কেন্দ্র করেই আজকে নতুন অনেক রহস্য ছড়ায় এবং আজকে রাত্রে নতুন অনেক ঘটনাও ঘটে। আপনারা দেখতে পারবেন বিএনপিকে যেভাবে দোষারোপ করা হচ্ছে এবং বিএনপি সরকারের ভুলগুলো সবকিছুই তুলে ধরার চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আওয়ামী লীগ হলো সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যা যা করতে চেয়েছে, ক্ষমতা কুক্ষিগত করা এবং এই সমস্ত কিছু, তারা কিন্তু করতে পারে না। তারা রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় সফলভাবে আওয়ামী লীগ হেঁটেছে। আর বিএনপি হলো ব্যর্থ আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ হতে চায় কিন্তু পারে না। ফলে এই যে সফল বিএনপি তথা আওয়ামী লীগের পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ব্যর্থ আওয়ামী লীগ তথা বিএনপি, আপনাদের কি হবে আমরা কিন্তু বলতে পারি না। আমরা শুধু আল্লাহর কাছে এই আরজ জানাতে পারি যে আপনাদের যেন আল্লাহ পাক দ্রুততম সময় হেদায়েত দেয় এবং ঘুষ দেয়। তাতে করে আপনারা বাংলাদেশের মানুষের, তরুণ সমাজের এই মুহূর্তের পালসটা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন, তাহলে আপনাদের কপালে এবং আপনাদের নসিবে কি আছে তা কিন্তু আমরা জানি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল 19 দফার গণভোট, বেগম খালেদা জিয়ার হলো সংসদীয় গণতন্ত্র ফেরত আসার জন্য গণভোট। আর আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা পরে রাগও করতে পারেন। আমাদের সাইলেন্ট প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার হচ্ছে তিনি আবার দাঁড়িয়ে আছেন আরেক গণভোটের সামনে। এখন তিনি এটাকে কীভাবে ডিল করবেন সম্ভবত তিনি জানেন না। এবং আমাদেরকে খুব জ্ঞান দিচ্ছে বিএনপির লোকেরা যে আপনারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বুঝেন না, আমরা বুঝি। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিএনপি সত্যি সত্যি কিছু অভিনব জিনিস ইন্ট্রোডিউস করছে। যেমন সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় স্যার বলছেন, স্যার সালাউদ্দিন আহমেদ বলছেন ইয়েস আমি সংসদ নেতার পক্ষে বলছি, আমার পরে উনি বললে বলবেন, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন কথা বলেন, এটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আগে দেখা যায়নি। তো এটা সম্ভবত তাদের দলীয় সিদ্ধান্ত। যত বিতর্কিত কাজ, যত অজনপ্রিয় কাজ, যত এই ধরনের কাজগুলো করবেন স্যার, উনি এগুলো ফাইট করবেন। আর আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি জেস্টার পলিটিক্স করবেন, নির্বাক থাকবেন, নিজের পানি নিজে খাবেন, সিনেমা দেখবেন, হেঁটে যাবেন, ওই বিভিন্ন জনের সাথে কোলাকুলি করবেন, ঈদ মোবারক জানাবেন, এগুলো করে তিনি একটা জেস্টার পলিটিক্সের মধ্যে থাকবেন। কিন্তু এটা একটা অত্যন্ত, আমি বলবো যে পপুলিস্ট বটে, কিন্তু খুবই নিম্ন স্তরের পপুলিজম হবে। কারণ এটা দিয়ে আপনি পার পাবেন না জনাব তারেক রহমান। বাংলাদেশ যে জায়গায় গেছে গণ অভ্যুত্থানের পরে, বাংলাদেশের মানুষের, এখানকার তরুণদের অ্যাসপিরেশন, ডেমোক্রেটিক অ্যাসপিরেশন এমন জায়গায় গেছে, তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে যে আপনি কখন গণভোট বাস্তবায়ন করার আগ পর্যন্ত তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে। এই ব্যাপারে আপনি কথা না বলার আগ পর্যন্ত তারা কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে হ্যাঁ বললেন, এখন থেকে সালাউদ্দিন আহমেদ বলে যে এখানে নাকি একটা প্রতারণা হয়েছে। তো তখন আপনারা বোঝেন নাই? আপনারা কি বলতে চান যে আপনাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে না বুঝে গণভোটের পক্ষে বলেছেন? নিজেদের প্রধানমন্ত্রীকে তো অপমান করতেছেন। তখন বললেন যে তখন এত প্রশ্ন তারা কিন্তু তোলে নাই যে এই প্রশ্নের মধ্যে সমস্যা। তারপরে যে আরেকজন ব্যারিস্টার সাহেব আছেন, ব্যারিস্টার পার্থ, অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি 1 বছর আগে দেখলাম বললেন যে জনগণ একদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। এখন তিনি বলতেছেন জনগণ ছুঁড়ে ফেলে দিলে নাকি এটা বললে নাকি এটা পরাজয়ের গ্লানি মনে আসে। তো আমি একটা শোতে বললাম, আমাকে বলতেছে যে আমি বললাম বেগম খালেদা জিয়াও তো বলেছে, পার্থ তো বলেছে সংবিধান ছুঁড়ে ফেলার কথা, বলেন না ওনারা রূপক অর্থে বলেছেন। তা আমি বললাম যে আমরা কি বলেছি এইভাবে ছুঁড়ে ফেলে দিব? আপনারা তো আক্ষরিকভাবে বলেন। তার বললাম যে আমরা আক্ষরিকভাবে বলি, মানে কি আমরা সংবিধানকে এভাবে ফেলে দিব? আপনি কি এটা মনে করেন যখন আমরা বলি যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তখন কি আমরা সংবিধানটা হাতে নিয়ে এইভাবে করে ফেলে দিব? ওনাদের আমাদের সম্পর্কে ধারণা একটাই, ওনারা বললে রূপক আর আমরা বললে আক্ষরিক অর্থে।
ডক্টর আসিফ নজরুলদের ফাঁদে আটকে আছে বিএনপি সরকার। বিএনপি শাসন মাঝপথে আটকে যাবে। বিএনপি কিছুদিন পর কুল কিনারা দেখবে না। বিএনপি তাসের ঘরের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় তাসের ঘর ভেঙে যেতে পারে। আর এই তাসের বেড়া দিয়ে রেখেছিলেন আসিফ নজরুলরা। আসিফ নজরুলদের শক্তিশালী একটা গ্রুপ আছে। এই গ্রুপ বাংলাদেশে অভেদ্য শক্তি। এই গ্রুপকে কেউ কিছু করতে পারে না। আমি আগে উদাহরণ দিয়েছি, যেমন প্রথম আলো ডেইলি স্টার গং, তাদেরকে কেউ কিছু করতে পারে না। শাহরিয়ার কবিররাও কিন্তু ডলা খায়। আওয়ামী লীগ আমলে শাহরিয়ার কবিরের হিট, আর আওয়ামী লীগ গেলে শাহরিয়ার কবিরের জেলে, সেটা আগেও হয়েছে এখনো। হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন, এরা কিন্তু আওয়ামী লীগ থাকলে আছে, না থাকলে ডলা। কিন্তু আসিফ নজরুল এমন মাল, জামাত ক্ষমতা আসলেও তারা হিট, ইউনুস ক্ষমতা আসলেও হিট, বিএনপি আসলেও হিট, সবসময় প্রাসঙ্গিক। তো আসিফ নজরুলদের মৌলিক কিছু প্রত্যাশার সাথে বিএনপি বেইমানি করছে, যার ফলে এই জায়গাটায় আসিফ নজরুলরা মাঠে নামছেন। সামনে আসিফ নজরুলরা সভা সেমিনার করবেন, জামাতের সেমিনারে যে বলবেন যে এই কথা হয়েছিল বিএনপির সাথে, এইটা ঠিক করে নাই, এইটা সেইটাই। যেখানে আলোকচিত্রী শহীদুল আলম অ্যাক্টিভিস্ট, তার মতো লোক প্রচন্ড জামাত শিবির বিদ্বেষী লোক শিবিরের প্রোগ্রামে যাচ্ছে, আসিফ নজরুলের সামনে যাবে। আর আসিফ নজরুলের প্রিয় এনসিপি আছে জামাতের সাথে। ইউনূস সরকারের সমস্ত কার্যক্রমের অন্যতম ব্যক্তি ছিলেন ডক্টর আসিফ নজরুল। কিন্তু আসিফ নজরুল অত্যন্ত চালাক। এমন কোনো ফাঁকা রাখেন নাই, এমন কোন স্পট তার শরীরে রাখেন নাই যে তাকে আটকানো যায়। যার ফলে আসিফ নজরুল এখন সাহস করে সাক্ষাৎকার দিচ্ছেন, কথা বলছেন, দেশে আছে। যদি দুর্বলতা থাকতো তিনি পালাতেন। 111 সরকারের কুশীলবদের দুর্বলতা ছিল, পালিয়েছিল। কিন্তু আসিফ নজরুল পালাবেন না, অনেক খেলা খেলবেন বাংলাদেশে। টিআইবি, সুজন, প্রথম আলো, ডেইলি স্টার, আসিফ নজরুলও বাংলাদেশে খেলবেন। তো দর্শক, খবর, মার্কিন চুক্তি নিয়ে আমাকে ডাকেনি ডক্টর ইউনূস, আসিফ নজরুল। এটা খুবই তাৎপর্যপূর্ণ বক্তব্য আসিফ নজরুলের। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউনূস সরকার নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি করেছিল খলিলুর রহমানকে সাথে নিয়ে, ওই চুক্তি তারেক রহমান জানতেন এবং তারেক রহমানের কনসেন্ট নিয়েই ইউনূস সরকার করেছিল। ওই চুক্তি হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের গোলামি চুক্তি। ওই চুক্তি রক্ষার জন্য খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে বাধ্য হয়েছে তারেক রহমান। ওই চুক্তির বলেই বিএনপিকে ক্ষমতা এনেছে। জামাতের হাত ধরেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু নির্বাচনের 3 দিন আগে যে গোপন চুক্তি, ওই গোপন চুক্তির যে বাণিজ্য চুক্তির আড়ালে ওটা একটা স্ট্র্যাটেজিক চুক্তি। ওই চুক্তির মাধ্যমে জামাতের হাত ছেড়ে বিএনপিকে ক্ষমতা এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র সিগন্যাল দিয়েছে, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে কারচুপি করে। আর এগুলোর গোড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত। এখন ওই চুক্তি যে আসলে গোলামি চুক্তি, অবৈধ বা রহস্যজনক কোন চুক্তি, তার প্রমাণ আসিফ নজরুল এই বক্তব্যে পাওয়া যায় যে আমাকে ডাকে নাই। এর মানে এখানে কোনো ভেজাল ছিল বলে তাকে ডাকে নাই। তা কেন ডাকে নাই? এর মানে গোপন কিছু, এটা স্বাভাবিক প্রক্রিয়া করা হয়নি। আসিফ নজরুল বলছে আমাকে ডাকে নাই, খলিলুর রহমান বলছে যে তারেক রহমানও জানতো, শফিকুর রহমানও জানতো, ডাক্তার শফিকুর রহমানও বলে দিয়েছেন যে আমিও জানতাম না। বিএনপি সরকার আওয়ামী লীগকে তাহলে স্থগিতটা একদম পার্মানেন্ট করে দিল। এটা ইউনূস সরকার করেছিল, কিন্তু বিএনপি সরকার এসে আপনার কি বলে সংসদে সেটা পাশ করে ফেললো। কিন্তু রুমিন ফারহানা, এই রুমিন ফারহানার হাত ধরেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে। ওনার কথাটা আপনারা শুনেছেন, 52% মানুষের আপনি বাদ দিয়ে কখনো বাংলাদেশ চালাতে পারবেন না। এখন এই 52% মানুষ কার? আওয়ামী লীগের। এই 52% মানুষকে আপনি আন্ডার গ্রাউন্ডে রেখে রাজনীতি করবেন এত ইজি? ইটস নট লাইক দ্যাট ম্যান। আপনি কখনোই পারবেন না। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ কথা বলছে যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে। হ্যাঁ, দেখে আসুন। এক সাইড করে থেকে গেছে, আবার আরেক সাইড এখানে হইছে নাকি অনেক খবর তুমি আবার নজর দিয়ে বাঁচাবো। এই 6 মাসের মধ্যে দেশের বিনিয়োগ তো করতে সুরের দল শেখ হাসিনা এক সপ্তাহ দেশটা চালায়, আবার আয়া একদম এমএলএ ভাটা কিস্টির মতন দেশ একদম সোজা হয়ে যাবে। মানে যদি দেশ একদম সোজা না হয় 7 দিনের মধ্যে আপনার টিএসসির মোড়ের মধ্যে লটকে রেখেন, তো এই দেশ চালাইতে সক্ষমতা লাগে না ভাই, ওইটা তো থাকতে হয়। আপনার আবেগ দিয়ে কি আর একটা দেশ চলে? শুধু এখানেই না, আওয়ামী লীগ মিছিল থেকে শুরু করে সমস্ত কিছু আওয়ামী লীগের চলমান। আওয়ামী লীগকে এত সহজে উপরে ফেলে দিতে পারবে না, কারণ বাংলাদেশ মানে আওয়ামী লীগ না। আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশ।
মাথায় রাখবেন, আওয়ামী লীগের আগে বাংলাদেশের জন্ম হয়নি। আই রিপিট, আওয়ামী লীগের আগে বাংলাদেশের জন্ম হয়নি। বাংলাদেশ জন্ম হয়েছে আওয়ামী লীগের ধারায়। কেমন? আগে জন্ম হয়েছে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগের হাত ধরে জন্ম হয়েছে এই সোনার বাংলাদেশ। কাজেই বাংলাদেশকে যারা নাকি উপরে ফেলে দিতে চায়, এই জন্মে আমার মনে হয় না সম্ভব হবে। পশ্চিম কালেও হবে না। সুদের উপরে টাকা আনছি, মানুষের 5 টাকা আনছি, 400 টাকা লাভ দিয়ে আনছি এক সপ্তাহের জন্য, এরপর গাড়ি ছাড়াই আনছি। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। বিএনপি যদি এই কার্যক্রমগুলো করে, ভবিষ্যতে আওয়ামী লীগ থাকবে বাংলাদেশের রাজনীতিতে, বিএনপি কিন্তু থাকবে না, কোনো দিনও থাকবে না। পশ্চিম কালেও বিএনপি কোনোদিনও সরকার কোন, আপনার বিরোধী দল কোন, পশ্চিম কালেও থাকবে না। জামাত শিবির, আরে বহুত দূরের কথা, ওদের অস্তিত্ব বাংলাদেশের মাটি থেকে ওই যে একটা একটা করে মনে করেন ধানের বীজ বোনে না, ঠিক এভাবে উপরে ফেলে দিবে। ওই যে আপনার কি বলে যে সুন আছে না, সুন দিয়ে একটা একটা করে যে আপনার দিয়ে মনে করেন কি বলে পুঁতিগুলা যে লাগায়, দেখেন ওই স্বর্ণকারের দোকানে। আপনি যতই উড়ার স্বাধীনতা দেন না কেন আকাশের মধ্যে, সেই ঘুড়ি সেখানেই পাক খাবে। আপনি যখন টান দিবেন তখন আপনার কাছেই ফিরে আসবে। মাননীয় আইনমন্ত্রীকে আমি যতদূর চিনি, উনি যদি ওনার বক্তব্য আর 5 মিনিট কন্টিনিউ করতেন, তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে বলছেন, সেখান থেকে ফিরে এসে ইনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন একজন বিচারপতির কথা, এনায়েতুর রহিম এনায়েত, যিনি বলেছিলেন যে তিনি হচ্ছেন শপথবদ্ধ বিচারপতি, রাজনীতিবিদ। এই যে শপথবদ্ধ রাজনীতিবিদ তৈরি হলো, খায়রুল হকের মতো বিচারপতি তৈরি হলো। মানিক চোরা শব্দটা এখানকার জন্য অশোভনীয় হতে পারে, কিন্তু বাইরে এই শব্দটা এইভাবেই চলছে। এই যে বিচারপতি হলো, এই যে মালিকের মতো লোক, খায়রুল হকের মতো লোক, শপথবদ্ধ রাজনীতিবিদের মতো লোক যারা বিচারপতি হলেন, সেই সব বিচারপতিদের সম্পর্কে তিনি বলেছেন যে আমাদের সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তারা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিভাবে রাতের আলোতে মোমবাতি জ্বালিয়ে বিচার কার্য পরিচালনা করলেন, কিভাবে বেগম খালেদা জিয়াকে তারা অতিরিক্ত সাজা দিলেন এবং কিভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করলেন, সেই ফিরিস্তি তিনি যখন গাইছিলেন, তখন আমার মনে হচ্ছিল তিনি আর 5টা মিনিট সময় যদি পেতেন তাহলে তিনি এর গোড়ার সংকট তিনি অনুধাবন করতে পারতেন। মাননীয় স্পিকার, এর গোড়ার সংকটটা হচ্ছে মাননীয় স্পিকার বিচারপতি নিয়োগের সময়টাতে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি কোনো একটা ঘুড়িকে আপনি আকাশে উড়িয়ে দিয়েছেন, সেই ঘুড়ির লাটাই যদি আপনার হাতে থাকে, ঘুড়িকে আপনি যতই উড়ার স্বাধীনতা দেন না কেন আকাশের মধ্যে, সেই ঘুড়ি সেখানেই পাক খাবে। আপনি যখন টান দিবেন তখন আপনার কাছেই ফিরে আসবে। এই বিচারপতি নিয়োগের যে বিধানগুলো বাংলাদেশে আছে অতীতে, সেই বিধানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে মাননীয় স্পিকার। কারণ এই বিচারপতি নিয়োগের ব্যাপারে সংবিধানের 95 অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে। দেখে খুবই সুন্দর মনে হয় মাননীয় স্পিকার যে বিচারপতি নিয়োগ হবে, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দিবেন। এই জায়গায় আবার ঘুড়ির লাটাই বাঁধার সম্পর্কটা কোথায় থেকে আসলো? এখানেই প্রশ্ন মাননীয় স্পিকার। কারণ বাংলাদেশের সংবিধানের 48 দিনের মধ্যে বলা আছে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ, এই দুইটা বাদে অন্য যত কার্যক্রম তিনি সম্পন্ন করবেন, অর্থাৎ প্রধান বিচারপতি ব্যতি রেখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি নিয়োগ দিবেন, সেই বিচারপতিগুলো নিয়োগ দেওয়ার সময়টাতে তাকে অবশ্যই সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে সেটা করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে 95 এর মধ্যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়ার যে বিধানের কথা বলা হয়েছে, সেই বিধানটা 48 দিনে যখন যায়, তখনই গিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো মানিক চোরার মতো ব্যক্তিরা ওই হাসিনার দ্বারা তখন তারা বিচারপতি নিয়োগ হয়েছিল। সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। আজকে মাননীয় প্রধান
মাননীয় আমাদের আইনমন্ত্রী দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কেন্দ্রে অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। Guys, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।